স্বাগতম, নমস্কার। শুরু করছি চেনা চিত্র অজানা গল্প। আজকের গল্পটা হচ্ছে এমন যে দেখুন, একটা ফ্যামিলিতে একজন বিখ্যাত মানুষ জন্মালেন, তারপরে তার ছেলেও বিখ্যাত হলো, তার ছেলেও বিখ্যাত হলো। এরকম সেলিব্রিটি ফ্যামিলি বা সেলিব্রিটি বংশানুক্রমিক ব্যাপারটা কিন্তু খুব হয় এমন না। বিদেশের ক্ষেত্রেও আমরা আমেরিকার প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্টকে জর্জ বুশ এবং ছেলের নামও জর্জ বুশ, তারা দুজনেই প্রেসিডেন্ট হয়েছিলেন, এরকম দেখা যায়। আবার জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী ইজ এ বিগ ফিগার। তো ফলে একটা বংশানুক্রমিক ব্যাপার থাকে, কিন্তু বংশানুক্রমিক ব্যাপারগুলো রাজনীতির ক্ষেত্রে থাকলেও রাজনীতি হচ্ছে কি যে আমি মানে প্রচুর ক্ষমতাশালী, কাজে সেই ক্ষমতাটাকে আমি অ্যাপ্লাই করে আমার ছেলেকেও বিখ্যাত করতে পারি। কিন্তু নাট্যজগৎ বলুন, খেলার জগৎ বলুন, এইসব জায়গাতে কিন্তু, বা ধরুন সেলিব্রিটি হতে গেলে যে ব্যাপারটা হয়, তাদের পক্ষে বংশানুক্রমিক একইভাবে ধারাবাহিক ব্যাপারটা ধরে রাখা খুব কঠিন। যেমন ধরা যাক রায় পরিবার, রায়বাড়ি যেটাকে বলা হয়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তো মানে নিঃসন্দেহে শিশু সাহিত্যিক হিসাবে বিখ্যাত ছিলেন, রবীন্দ্রনাথেরও আগের মানুষ। তারপরে সুকুমার রায়, আমি মনে করি রায় পরিবারের শ্রেষ্ঠ চরিত্র সুকুমার রায়। সম্প্রতি তার জন্মদিন গেল। একটা ইন্টেলেক্ট ম্যাটার তার মধ্যে যেটা ছিল, তার আবোল তাবোল বলুন বা যে কোনো তার সাহিত্য চর্চার দিকে বলুন, যেগুলো তুলে ধরেছেন তার মধ্যে একটা অর্থ আছে, যে অর্থটা সাধারণ মানুষের পক্ষে চট করে ধরাটা মুশকিল, কিন্তু এনজয় করেছে সবাই। সেই গুণটা কিন্তু সত্যজিৎও পেয়েছিলেন তার পরের প্রজন্ম। সত্যজিৎ নিজেকে ভেঙেছিলেন, অনেকগুলো টুকরো করেছিলেন। যেমন সাহিত্য চর্চা করেছেন, যেমন সন্দেশ পত্রিকাটা তার দাদুর ছিল, সেটাকে ধরে রেখেছেন। যেমন সিনেমার জগতে ঢুকেছেন, নিজে স্ক্রিপ্ট লিখেছেন, সঙ্গীতের ব্যাপারে তাদের পারিবারিক একটা ব্যাপার ছিল, এগুলো হয়েছে। কিন্তু সন্দীপ রায় মানে জেনারেশনের ফোর্থ ম্যান, তিনি ভালো পরিচালক ডেফিনেটলি, কিন্তু এদের তিনজনের তুলনায় কিছুই না। আর সন্দীপ ঠিক সত্যজিতের গল্পের থেকে বেরিয়ে এসে নিজের অস্তিত্ব রাখার জন্য কিছু একটা করবেন, সেরকম তো অনেকটাই তো বয়স হলো, বোধহয় 75-75 হয়ে গেছে, তারা কবে করবেন? তো ফলে বংশানুক্রমিক জায়গাতে গিয়ে কোথাও সত্যজিতের পর যেন আটকে গেল। মানে সত্যজিতের ইন্টেলেক্ট পার্ট যেটা ছিল সন্দীপের মধ্যে, সেটা ডেফিনিট করেই নেই। সন্দীপ কেন ভাই, সত্যজিতের মৃত্যুর পর আজকের পৃথিবীতে কিছু ভালো ছবি অপর্ণা সেন করেছেন, ঋতুপর্ণ ঘোষ করেছেন, কিন্তু ঠিক তথাকথিত সত্যজিৎ লেভেলের নয়, বা তার স্কুলিং এর নয়, বা মৃণাল সেনেরও নয়। ঠিক আছে, করছে সৃজিতরা, আমরা এনজয় করছি, সিনেমা ডেফিনেটলি এনজয় করবো, কিন্তু সিনেমা নিয়ে তো ভাবতেও হবে, সে ভাবনার জায়গাটা নেই। সেরকম একটি পরিবারের কথা আমি বলবো, সেটা হচ্ছে কি কাপুর পরিবার। এইটা একটা জব্বর পরিবার। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, মুম্বাইতে কাপুর পরিবার মানে হচ্ছে কি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি। এরা কিন্তু মুম্বাইয়ের লোক কেউই না, পাঞ্জাবি লোক। অ্যাকচুয়ালি এই কাপুর পরিবারের পৃথ্বীরাজ কাপুর, তিনি এসেছিলেন পেশোয়ার থেকে, পাকিস্তানের। আচ্ছা, আরেকটা কথা আপনাদের এখানে বলে রাখা ভালো, আপনারা মনে করেন পাকিস্তান মানেই হচ্ছে গিয়ে সেটা হচ্ছে একেবারে টিপিক্যাল কি বলা যায় উর্দু ভাষী দেশ, একেবারেই ভুল। উর্দুর কালচারটা কিন্তু অনেক বেশি ছিল আমাদের লখনৌতে, বা আছেও বোধহয় এখন, আমি জানি না যোগী আদিত্যনাথের কল্যাণে সেটি বহাল আছে কিনা, কিন্তু উর্দুর কালচার এখান থেকে গেছে। এদের ভাষার মধ্যে উর্দুর শব্দ অনেক প্রয়োগ রয়েছে, কিন্তু এরা পাঞ্জাবি বেসিক্যালি, মানে যারা বিখ্যাত ইমরান খান পাঞ্জাবি, ওয়াসিম আকরাম পাঞ্জাবি, শোয়েব আখতার পাঞ্জাবি। পাঞ্জাব প্রদেশটা দুটুকরো হয়েছে, একটা অংশ চলে গেছে যেটা পাকিস্তানে, দে আর দ্য সেলিব্রিটি। ওখান থেকে কিন্তু আগমন হয়েছিল এই কাপুর ফ্যামিলি। এবং পৃথ্বীরাজ প্র্যাকটিক্যালি কি হয়েছিল জানেন তো, যখন দেশ বিভাগ হয়েছিল তখন পূর্ব পাঞ্জাবে যারা থাকতো, মানে এখন যেটা আমাদের পাঞ্জাব, তারা যে বাড়িঘর দোরগুলো ছেড়ে গেল, যে মুসলিমরা, সেই বাড়িঘর দোরগুলোতে সেই হিন্দুরা জায়গাগুলো নিল এক্সচেঞ্জ। আবার এরা যে পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে গেল, তারা গিয়ে আবার সেই বাড়িগুলো, মানে এক্সচেঞ্জ প্রসেস হয়েছিল। তাতে করে পাঞ্জাবিরা সুবিধা পেয়েছিল অনেক বেশি, যেটা আমরা বাংলায় পাইনি। আপনারা ভাবেন তো যে বাংলা থেকে লাখ লাখ লোক উদ্বাস্তু হয়ে এদেশে এসছে, তেমন লাখ লাখ লোক মুসলমানও কিন্তু এদেশ থেকে গেছে
সে খবরের হদিশ কিন্তু আপনারা পাবেন না, আমি বলবো পরবর্তী অধ্যায়ে কোনো এক সময়। তো এই কাপুরদের মধ্যে ইনি কিন্তু কোনো স্থান পাননি, মানে কোনো জায়গাটাকে পাননি পৃথ্বীরাজ। কাজে তার খুঁড়তো অর মাস্ততো ভাই, যেটা আমি আগে একটা এপিসোডে, কলকাতায় থাকতেন, কলকাতায় এসে উপস্থিত হন। সেখান থেকে তিনি কোনোভাবে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। থিয়েটার ইত্যাদি কোথায়, মানে পৃথ্বীরাজ কিন্তু দুর্দান্ত বাংলা বলতে পারতেন, মানে ফ্লুয়েন্টলি, আমার আপনার মতো। সেখান থেকে বাংলায় থাকা হিন্দি ছবি করতে করতে তিনি বম্বেতে চলে যান। পৃথ্বীরাজের একটা যুগ গেছে, আপনারা পৃথ্বীরাজের ছবি টবি দেখেছেন কিনা জানি না, একটু অতি নাটকে, কিন্তু পৃথ্বীরাজ একেবারে আদন্ত কমিউনিস্ট ছিলেন এবং মানে আইপিটি এর সদস্য ছিলেন গণনাট্য সঙ্গে। রাজ কাপুর কিন্তু পুরো দস্তুর কমিউনিস্ট ছিলেন, পার্টির মেম্বারশিপ পেয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু রাজ কাপুর পারফেক্ট কমিউনিস্ট ছিলেন, মনে প্রাণে কমিউনিস্ট ছিলেন। এবং রাজ কাপুর নিজে যে সমস্ত ছবি করেছেন প্রত্যেকটার মধ্যে রাজ কাপুরের চরিত্রগুলো কিন্তু বামপন্থীও, মানে একটু গরিবের চরিত্র। দেখুন আপনারা যে সমস্ত ছবি করেছে, আওয়ারা বলুন, তারপরে ধরুন অনেক পরবর্তী অধ্যায় মেরা নাম জোকার বলুন, সবেতেই রাজ কাপুর একটা দরিদ্র মানুষ, মানে কোণঠাসা মানুষ, বা একদিন রাত্রের মতন ছবি করেছেন, মানে এরকম ধরনের একটা চরিত্র। খুব বড় লোকের চরিত্রে রাজ কাপুর হয়তো অন্য পরিচালকের পরিচালনায় করেছেন, কিন্তু নিজের প্রোডাকশন আরকে ফিল্মসের কিন্তু রাজ কাপুর সবসময় একদম লোয়ার ক্যাটাগরির একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন। এবং তার গল্পের মধ্যে একটু বামপন্থীয় ব্যাপার যেমন থাকতো, তেমন তিনি রাশিয়াপন্থী ছিলেন, মানে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার রাশিয়ার ব্যাপারটা ছিল। তো রাজ কাপুরের একটা ব্যাপার ছিল যে উনি একটা ব্যাপার করতেন, ওনার সিনেমা ডাব করতেন কিন্তু রাশিয়ান ভাষা, অনেক সময় ভয়েসে করতেন, অনেক সময় সাবটাইটেল কিন্তু রাশিয়ান ভাষায় দিতেন, যাতে রাশিয়াতেও গিয়েও তার ছবিগুলো চলে। এবং রাশিয়ানদের সবচাইতে প্রিয় ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিয়ে পিয়ানো অ্যাকর্ডিয়ান। রাজ কাপুরের ছবিতে যে কোনো গানের মধ্যে দেখবেন পিয়ানো অ্যাকর্ডিয়ান আছে। এবং শঙ্কর জয়কিশনের হাত থেকে যখন লক্ষ্মীকান্ত প্যারালালের হাতে গেল মিউজিকটা ববিতে, সেখানেও দেখবেন পিয়ানো অ্যাকর্ডিয়ানের ব্যবহার আছে। এমনকি রাহুল দেববর্মন যখন সুর দিলেন তাতেও কিন্তু পিয়ানো অ্যাকর্ডিয়ান ছিল। এটা মানে রাশিয়ানদের ফেভারিট বলেই রাজ কাপুরের ছবিতে এটা একটা অবভিয়াসলি মানে দরকার ছিল। রাজ কাপুর অসম্ভব ভালো বাংলা জানতে, একটু হয়তো হিন্দির টান থাকতো। তিনি ঠিক করলেন যে বাংলা ছবি করবেন এবং হিন্দি একসাথে, একদিন রাত্রে। তো এই ছবি তিনি করবেন, তিনি এখানকার বামপন্থীয় লোকদেরকে ধরলেন। টোটাল শুটিং হয়েছিল বম্বেতে। কাকে ধরবেন? একেবারে নাট্য জগতের টপ ম্যান শম্ভু মিত্রর কাছে গেলেন যে শম্ভুদা, একটা ছবি করব বাংলাতে, আমি নিজে তাতে হিরো থাকবো, আপনাকে তো ডাইরেকশন দিতে হবে। শম্ভু মিত্র বললো যে আরে তুমি আবার কি পাগলামি শুরু করেছো? বলে হ্যাঁ, আপনাকে এটা ডাইরেকশন দিতে হবে। তো আপনারা জানেন কিনা জানি না, একদিন রাত্রে পরিচালক ছিলেন কিন্তু শম্ভু মিত্র এবং অমিত মৈত্র বলে এক ভদ্রলোক, তিনিও বামপন্থীয় মানুষ, ওই থিয়েটার গ্রুপেরই। এবং যারা যারা ছবিতে অভিনয় করেছেন প্রত্যেককে দিয়ে তিনি বাংলা বলিয়েছেন রীতিমতো। বম্বেতে টোটাল শুটিং। একদম শেষ দৃশ্যে তার প্রিয়তমা নার্গিসকে তিনি এনেছিলেন, যার কোনো ডায়লগ ছিল না, তিনি শুধু জল দিয়েছিলেন সেই লোকটিকে। পারলে দেখে নেবেন, সব গল্প যদি আমি এখান থেকে বলি আপনি ফাঁকি ঝুঁকি মারবেন। রাজ কাপুর বিখ্যাত ছিলেন। রাজ কাপুরের পরে তার ছেলে রণধীর কাপুর যতটা বিখ্যাত হতে পেরেছে, তার থেকে ঢের বেশি বিখ্যাত কিন্তু ঋষি কাপুর হয়েছিল। এবং ঋষি কিন্তু একটা জায়গায় খুব খেদ করে বলেছেন, খুব দুঃখ করে বলেছিলেন যে আমি আমার জীবনের 50 বছর হয়ে যাওয়ার পর আমার লালিপাপ ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে ভালো ছবি করেছি, ডিফারেন্ট ক্যারেক্টার করেছি, এমনকি ভিলেনের ছবি করেছি। তিনি তো চলেই গেলেন অসময়। তার পরবর্তী প্রজন্ম রণবীর কাপুর, আমার মনে হয় রণবীর কাপুর এই ফুল ফ্যামিলির মধ্যে রাজ কাপুরের পরে সেরা অভিনেতা বলতে যদি কিছু বোঝা যায় রণবীর। এত ভালো অভিনয় ক্ষমতা তার, এত ডায়নামিক ভাবা যায় না। এবং অন্যদিকে দেখুন রাজ কাপুরের নাতনিরা ভালো অভিনেত্রী, করিশ্মা কাপুর, করিনা কাপুর। আবার দেখুন শাম্মী কাপুর, রাজ কাপুরের ভাই, খুব ভালো অভিনেতা। আপনারা একটা কথা জানবেন যে এরা কিন্তু পড়াশোনা করেনি, স্কুলে ফেল করতো এবং একমাত্র শাম্মী কাপুর ম্যাট্রিক পাস করেছিল, আর বাকি সব কিন্তু গজা। এবং শশী কাপুর ছিলেন সব থেকে ইন্টেলেকচুয়াল, স্কুল সার্টিফিকেট না থাকতে পারে, বাট হি ওয়াজ আউট অ্যান্ড আউট ভেরি সিরিয়াস, ইংরেজি ছবি এবং নাটক ইত্যাদি ইত্যাদির মধ্যে। তো ফলে এই যে কাপুর পরিবার,
এটা নিয়ে এপিসোড আপ টু এপিসোড আমি করতে পারি। আপাতত এইটুকু আজকে থাক, বাকি পরের পর্বে।